সো আপনারা এই চার্টের দিকে একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে মোটামুটি 3টা স্পাইক শো করতেছে, অথবা বলতে পারেন যে 3টা বড় বড় মুভমেন্ট আমরা দেখতে পারতেছি। কিন্তু এইখানে আরেকটা স্পাইক আছে, অথবা এখানে কিন্তু আরেকটা মুভমেন্ট শো করতেছে, বাট ওই মুভমেন্টটা কিন্তু আমরা এইভাবে দেখতে পারতেছি না। মজার বিষয় হচ্ছে এখানে যতগুলা মুভমেন্ট অথবা স্পাইক দেখতে পারতেছেন, এইগুলা থেকেও কিন্তু অনেক বিশাল একটা মুভমেন্ট অথবা স্পাইক হচ্ছে এইটা। আর এই মুভমেন্ট অথবা স্পাইক যেটা বলেন না কেন, এইগুলা দ্বারা ইন্ডিকেট করতেছে যে এই পর্যন্ত আমরা ক্রিপ্টো মার্কেটে কতগুলা বুলরান দেখতে পারছি, অথবা কোন সাইকেল গুলাতে মানুষ অনেক বেশি প্রফিট করছে। সো আপনাদের মনে নর্মালি একটা কোশ্চেন আসতে পারে যে এইবারের বুলরানে ক্রিপ্টো মার্কেট কেমন রিঅ্যাক্ট করতে পারে, অথবা মানুষ এখান থেকে কেমন কি প্রফিট করতে পারে। কারণ আমরা 4 বছর 5 বছর পর পর জাস্ট এই বুলরানের জন্যই কিন্তু ওয়েট করি, কারণ ক্রিপ্টো মার্কেটে একবার যখন বুলরান শেষ হয়ে যায়, এরপরে যে বিয়ার মার্কেটের মধ্যে ঢুকে ওই মার্কেট কিন্তু 3, 4, 5 বছর পর্যন্ত এক্সিস্ট করে। এরপরে গিয়ে যখন আবারও বিটকয়েনের হ্যাভিং হয়, এরপরে আমেরিকার প্রেসিডেন্ট কে হইতেছে, এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু আবারও বুল র্যালিটা আসে। বাট আপনারা এখানে থাম্বনেইলটা দেখে অনেকেই শক খাইতে পারেন যে আদৌ কি এইবারের বুলরানটা ক্রিপ্টো মার্কেটের জন্য শেষ বুলরান হইতে যাচ্ছে, অথবা প্রিভিয়াসলি আমরা বুলরান গুলাতে যেভাবে প্রফিট করছি এইবারের বুলরানের পরে কি আমরা এরকম প্রফিট করতে পারবো কিনা। সো আপনার মধ্যেও যদি এই জিনিসগুলো নিয়ে কোশ্চেন ঘুরপাক খায়, তাহলে আপনি আজকের পুরো ভিডিওটা দেখেন, কারণ এই ভিডিওতে আমি একদম লজিক্যালি আপনাদেরকে দেখাই দিব যে এইবারের বুলরানটা কেন ক্রিপ্টো মার্কেটের জন্য এত বেশি ইম্পর্টেন্ট, অথবা আমি কেন বলতেছি যে এইবারের বুলরানটাই হয়তোবা ক্রিপ্টো মার্কেটের জন্য শেষ বুলরান। সো এই কারণে আমি এগেইন রিকোয়েস্ট করব এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, কারণ এই ভিডিও থেকে আপনি অনেক ইনফরমেশন পাবেন, এবং যে ইনফরমেশনগুলোর মাধ্যমে আপনি একদম লজিক্যালি বুঝতে পারবেন যে প্রতি 4 বছর পর পর যেখানে আমাদের বুলরান দেখার কথা, সেইখানে আমরা এই বছর পেইন খাইতেই আসি। সো এই জিনিসগুলোর অথবা এই পেইনের শেষটা আসলে কোথায়, অথবা বুলরান যখন ফাইনালি স্টার্ট হয়ে যাবে তখন কেমন কি পারফর্ম করতে পারে, এই সবগুলা বিষয় নিয়ে আপনারা ইনশাল্লাহ কমপ্লিট একটা ধারণা পেয়ে যাবেন। বাট তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমাদের এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, এবং আপনারা ক্রিপ্টো মার্কেট অথবা ক্রিপ্টো ট্রেডিং এর রেগুলার ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আচ্ছা, আমরা এই জিনিসগুলো নিয়ে অবশ্যই অ্যানালাইসিস করব, অথবা আমি কেন বলতেছি যে এইবারের বুলরানটা হয়তোবা ক্রিপ্টো মার্কেটের শেষ বুলরান হইতে পারে। বাট তার আগে আপনাদের একটা এক্সাম্পল দেই, তাহলে আপনারা জিনিসটা আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি কোনো একটা ট্রিক্স আবিষ্কার করলেন এবং সেই ট্রিক্সের মাধ্যমে আপনি মোটামুটি ভালোই প্রফিট করে যাচ্ছেন। এইভাবে আপনি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস মানে প্রফিট করতে আছেন একা একা। এরপরে আপনার মাধ্যমে হোক অথবা অন্য কারো মাধ্যমে হোক, কেউ হয়তোবা এই ট্রিক্সটা জেনে ফেলছে। সো সে যখন এই ট্রিক্সটা জানবে, তখন কিন্তু তার মাধ্যমে আরো 4-5 জন জানবে। সো আপনি প্রিভিয়াসলি যে পরিমাণে প্রফিট করতেন অথবা যে হারে প্রফিট করতেন, এই 2-4 জন 5 জন জানার ফলে আপনি কিন্তু কম্পারেটিভলি কম প্রফিট করতে পারবেন, কারণ তখন কিন্তু মার্কেট অলরেডি স্যাচুরেট হয়ে গেছে, অথবা ওই জিনিসটা সম্পর্কে অনেকেই জেনে ফেলছে। এইভাবে করে মানুষ আরো যত বেশি জানতে থাকবে এই জিনিসটা সম্পর্কে, আপনার কিন্তু ততই প্রফিটের পরিমাণটা কমতেই থাকবে। একদম সেম এই জিনিসগুলাই কিন্তু ক্রিপ্টো মার্কেট বলেন, স্টক মার্কেট বলেন, গোল্ড বলেন, সবগুলা জায়গাতেই কিন্তু হয়েছে। আপনারা বর্তমানে গোল্ডের প্রাইস অনেক স্টেবল দেখেন না, বাট এক সময় ছিল যখন গোল্ডের প্রাইস অনেক বেশি ফ্ল্যাকচুয়েট করতো। আমরা যেমন বর্তমানে ক্রিপ্টো মার্কেটের দিকে তাকাইলে দেখি ক্রিপ্টো মার্কেট অনেক বেশি ভলাটাইল, অনেক বেশি মুভমেন্ট দেয়। একদম সেম জিনিসগুলা কিন্তু আমরা গোল্ডের মধ্যেও দেখতাম, প্লাস আমরা স্টক মার্কেটের মধ্যেও কিন্তু দেখছি, যখন এই জিনিসগুলো সম্পর্কে অনেক মানুষ জানতো না। সো তখন খুবই কম মানুষের ইনভলভমেন্ট এখানে ছিল, সরকারের কোনো কন্ট্রোল ছিল না, মানুষ যেভাবে চাইতো ওইভাবেই কিন্তু প্রাইস অথবা যা কিছু আছে সবকিছুই কন্ট্রোল করতে পারতো। বাট একটা পর্যায়ে গিয়ে যখন গোল্ডের উপরে অথবা স্টক মার্কেটের উপরে রেগুলেশন ক্রিয়েট হয়েছে যে তোমরা চাইলে এখন গোল্ডের প্রাইস ধূপধাপ করে নামাইতে পারবে না, অথবা এই গোল্ড অথবা স্টক মার্কেটের কোন একটা শেয়ারের প্রাইস কারো হাতে অথবা কারো কন্ট্রোলে নাই, এটা ফুললি গভর্নমেন্টের মাধ্যমে কন্ট্রোল করা হচ্ছে, তখন গিয়ে কিন্তু আমরা দেখলাম যে ওই ফ্ল্যাকচুয়েশন, ওই ভলাটিলিটি কিন্তু কমে গেছে। সো এখন আপনি চিন্তা করেন, সেই 2013 সাল অথবা 14 সাল 15 সালের দিকে মানুষ যখন ক্রিপ্টো সম্পর্কে জানতোই না, অথবা ক্রিপ্টো বিটকয়েন এগুলা কি জিনিস, কিভাবে কাজ করে, এগুলো সম্পর্কে মানুষের যখন আইডিয়াই ছিল না, তখন কিন্তু এই মার্কেটটা অনেক বেশি ভলাটাইল ছিল। বর্তমানে আপনারা যে ভলাটিলিটি দেখতে পারেন, এটা কিন্তু কিছুই না। ওই সময় যারা মার্কেটের মধ্যে ছিল তারাই কিন্তু অরিজিনাল ভলাটিলিটি দেখছে, এবং ওই সময় অনেক মানুষ অনেক প্রফিট করে বের হয়ে গেছে, আবার অনেকে কিন্তু ওই সময় সর্বশান্ত হয়েছে। বাট এইটা মানতে হবে যে ওই সময় আমরা যে পরিমাণে ভলাটিলিটি দেখছি, অথবা ওই সময় আমরা যে পরিমাণে প্রাইসের মধ্যে মুভমেন্ট দেখছি, এখন কিন্তু তার তুলনায় কম দেখা যায়। এর কারণটা হচ্ছে ওই সময় অনেক কম মানুষ জানতো, আর বর্তমানে এই ক্রিপ্টো বলেন, ব্লকচেইন বলেন, ওয়েব3 বলেন, এইগুলো সম্পর্কে অলমোস্ট প্রতিটা কান্ট্রির প্রতিটা মানুষই জানে। মোস্ট ইম্পর্টেন্ট, 2019 সালে যখন বুলরানটা আসছিল, তখন
তখনও কিন্তু এত মানুষ জানতো না, বাট সাডেনলি এই জিনিসটার এত বেশি হাইপ ক্রিয়েট হয়েছে যে এখন প্রতিটা দেশ এটার মধ্যে ঢুকে যাচ্ছে, প্রতিটা দেশের সরকার এই জিনিসটা নিয়ে প্ল্যানিং করতেছে, আমেরিকার মতো বড় কান্ট্রি বিটকয়েনের রিজার্ভ ক্রিয়েট করতেছে। সো এরকম অনেক জিনিস এই মার্কেটের মধ্যে আসতেছে এবং ফিউচারে গিয়ে এই জিনিসগুলো আরো বাড়বে। দেখা যাবে আজ বাদে কাল কিন্তু বাংলাদেশও এই জিনিসটাকে অ্যাডাপ্ট করে নিছে। সো এইভাবে করে আস্তে আস্তে যখন ক্রিপ্টো মার্কেটের উপরে রেগুলেশন আসা স্টার্ট হবে তখন কিন্তু আপনারা এই ধরনের মুভমেন্ট আর পাবেন না। এই ধরনের মুভমেন্ট যদি না থাকে তাহলে তো বুঝতেই পারতেছেন যে ক্রিপ্টো মার্কেট থেকে তখন এইরকম লেভেলের প্রফিট করাও সম্ভব না। তখন ক্রিপ্টো মার্কেট কাইন্ড অফ স্টক মার্কেট অথবা গোল্ডের মতো করে হয়ে যাবে। সো যাই হোক, এই জিনিসগুলো নিয়ে আরো সামনে আলোচনা করতেছি, বাট আপাতত আমরা এই স্পাইক গুলোর একটু অ্যানালাইসিস করি। সো এইখানে আপনারা তো 3টা স্পাইক দেখতে পারতেছেন, বাট আমি যদি এই স্পাইকের মধ্যে চলে আসি, অর্থাৎ এখানে হচ্ছে আপনার 2013 সালের কাহিনী আমি দেখতেছি। আমি যদি একটু জুম করে নিই আমাদের এই চার্টটা, তাহলে এখানে একদম সুন্দর মতো করে দেখতে পারতেছেন। সো এপ্রিল মাসের আশেপাশে যখন বিটকয়েনের হ্যাভিং কমপ্লিট হয়ে যায় এরপরেই কিন্তু আমরা এই ধরনের র্যালি দেখতে পারছিলাম এবং এইখানে জাস্ট আপনি পার্সেন্টেজটা চেক দেন যে কি লেভেলের পাম্প করছিল ওই 2013 সালের দিকে। আমরা যদি এই লেভেল থেকে হিসাব করি তাহলে বিটকয়েনের প্রাইস $50 থেকে $60 আশেপাশে ছিল এবং পরবর্তী সময় বিটকয়েনের প্রাইস কিন্তু পাম্প করতে করতে $1150 দিকে হিট করে ফেলছিল এবং এইখানে জাস্ট এক পার্সেন্টেজ চেক দেন যে কি পরিমাণে পাম্প করছিল, যেটা হচ্ছে 3000% প্লাস। বিটকয়েনের প্রাইস 3000% পাম্প করা মানে বুঝতে পারতেছেন যে ওই সময় অন্য কয়েন যেগুলো ছিল ওইগুলা কি লেভেলের প্রফিট দিছে এবং বিটকয়েনের এইভাবে 3000%-এর মতো পাম্প করা, এইটা বিটকয়েনের ইতিহাসে আর কোনো জীবনও সম্ভব না। সো এইটা গেল হচ্ছে আমাদের একটা স্পাইক অথবা একটা মুভমেন্ট বলতে পারেন। এরপরে এইখানে যে একটা স্পাইক দেখতে পারতেছেন এইটা কিন্তু 2017 সালের দিকে আসছিল এবং এই স্পাইকের মাধ্যমেও কিন্তু দেখতে পারতেছেন যে বিটকয়েন অলমোস্ট 1800%-এর মতো কিন্তু পাম্প করে ফেলছিল এবং প্রাইস হিসেবে যদি বলি তাহলে $1000 আশেপাশ থেকে পাম্প করতে করতে কিন্তু একদম দেখতে পারতেছেন $19,000 থেকে $20,000 পর্যন্ত হিট করছিল। সো বুঝতে পারতেছেন যে এই সময়গুলো কি গোল্ডেন মোমেন্ট ছিল মার্কেটের জন্য। এখান থেকে যদিও ডাউনফল আসছে, পরবর্তীতে কিন্তু এখানে আবারও পাম্প আসছে। সো ইউজুয়ালি আমরা কিন্তু বিয়ার মার্কেটে এইরকম মুভমেন্ট দেখি না, বাট ওই সময় যেহেতু অনেক কম মানুষ জানতো এই ক্রিপ্টো সম্পর্কে, সো অনেক কিছুই কিন্তু সম্ভব হয়েছে যেটা কিন্তু এখন সম্ভব হয় না। আমরা বর্তমানে যে পরিমাণে পেইন সহ্য করতেছি অথবা যে পরিমাণে পেইন মার্কেট আমাদেরকে দিচ্ছে এর বলতে পারেন যে 20 থেকে 30% পেইনও মনে হয় মানুষ এই সময়ের বুল র্যালিগুলোতে ফেস করে নাই। এরপরে এইখানে যারা একটা র্যালি আসছে এটা হইতেছে 2019 সালের দিকে আসছিল এবং এইখানেও দেখতে পারতেছেন মোটামুটি 500%-এর উপরে কিন্তু প্রফিট দিছে এবং বিটকয়েনের প্রাইস দেখতে পারতেছেন যে $10,000 থেকে পাম্প করতে করতে অলমোস্ট 68 অথবা $70,000 পর্যন্ত কিন্তু হিট করছিল। আর এইটাই হইতেছে আমাদের প্রিভিয়াস বুল রান। বর্তমানে যেটা কারেন্ট বুল রান এটা কিন্তু এখনো পর্যন্ত আসে নাই, বাট এর আগে 2019-20 সালে যে বুল রানটা ছিল ওইটাই কিন্তু এইটা। সো এইখানে আপনারা একটা জিনিস খেয়াল করছেন, একদম 2013 সালের দিকে যখন বিটকয়েনের মধ্যে এরকমের মুভমেন্ট আসছিল তখন কিন্তু বিটকয়েন 3000%-এর উপরে পাম্প করে ফেলছিল। এরপরে যখন সেকেন্ড বুল রানটা স্টার্ট হয় তখন কিন্তু আমরা দেখতে পারতেছি যে 1800%-এর মতো পাম্প করছে। আবার এইখানে দেখতে পারতেছেন থার্ড স্পাইকের সময় সেই পাম্পের পরিমাণ কিন্তু আরো কমে গেছে, এইবার কিন্তু মাত্র 570 অথবা 500%-এর মতো পাম্প করছিল। সো আশা করি বুঝতে পারতেছেন জিনিসটা যে আমি কি বুঝাইতে যাচ্ছি। সেটা হচ্ছে যত দিন যাচ্ছে অথবা যত বেশি মানুষ ক্রিপ্টো সম্পর্কে ব্লকচেইন সম্পর্কে জানতেছে, যত কান্ট্রি এখানে ইনভলভ হচ্ছে, যত কোম্পানি, যত বড় বড় ইনভেস্টমেন্ট কোম্পানি আছে ওরা ইনভলভ হচ্ছে, তত কিন্তু বিটকয়েনের পাম্প করার চান্স কমতেছে। সেই কোথায় 3000% আর 2019-20 সালে মাত্র 500%-এর মতো। আর আমরা যদি বর্তমানের কথা বলি তাহলে দেখতে পারতেছেন আমরা কিন্তু এখন মোটামুটি 100% অথবা 150%-এর আশেপাশেই আছি, যেটা কিন্তু 500% থেকেও কম এবং এইখান থেকে যদি আরো 100-200% পাম্প করে তারপরেও কিন্তু 500%-এর লেভেল টাচ করতে পারবে না। সো বুঝতেই পারতেছেন যে কত কমে গেছে আমাদের ভলাটিলিটির পরিমাণ, কারণ আমরা তো বর্তমানে মাত্র 150%-এর মতো আছি। সো যদি বিটকয়েনের প্রাইসকে 500%-এর অর্ধেক পাম্প দিতে হয় তারপরেও কিন্তু 250% থেকে 300%-এর মতো পাম্প দিতে হবে। আর ওইটা যদি হয় তাহলে কিন্তু বিটকয়েনের প্রাইস 1,40,000, 50,000, ইভেন 2 লাখ পর্যন্ত টাচ করতে পারে। সো এখন আসি হচ্ছে এই জিনিসগুলো কেন হইতেছে। তো প্রথম দিকে আমরা দেখতেছিলাম যে 3000%, 1800%-এর মতো পাম্প দিচ্ছে, বাট এই যে পরবর্তীতে আমরা দেখলাম মাত্র 500%, এরপরে এইবার 100 থেকে 150%-এর মতো পাম্প দিতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু দেখতে পারতেছি যে একটু উপরে যাচ্ছে আবারও নিচের দিকে চলে আসতেছে, বাট ওই সময়ের কথা ভাবেন যে কি লেভেলের মুভমেন্ট দিছে মার্কেট। আর বর্তমানে বিটকয়েন 150%-এর মতো পাম্প করে ফেলছে, বাট অন্য যে কয়েনগুলো আছে অলস কয়েন সেইগুলো কিন্তু এখনো সেই আগের জায়গায় পড়ে আছে। সো বলতে পারেন যে বর্তমানে মার্কেটে কিন্তু অনেক বেশি ম্যানিপুলেশন হচ্ছে অথবা আমাদেরকে পেইন দিয়ে দিয়ে মার্কেট থেকে কেমনে আউট করা যায় এই জিনিসটার পিছনেই কিন্তু মোটামুটি হোয়েলস অথবা মার্কেট মেকাররা উঠে পড়ে লাগছে। আপনি আমি যখনই কয়েনগুলো লসে সেল করে মার্কেট থেকে বের হয়ে যাব তখনই দেখতে পারবেন যে মার্কেটের মধ্যে মুভমেন্ট স্টার্ট হয়ে গেছে। কারণ আপনারা বুঝতেছেন কিনা এই জিনিসটা জানি না, বাট আমি নিজের থেকে যেটা ফিল করতেছি অথবা আমি যে বুল রানগুলো দেখছি ওইগুলা তুলনায় বর্তমানে আমি যেহেতু ওই রকম মুভমেন্ট দেখতে পারতেছি না, সো এই জিনিসগুলোর সাথে কিন্তু আমি রিলেট করতেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে
আমি যেহেতু বুঝতেছি অথবা আপনি যেহেতু জিনিসগুলো বুঝবেন, তার মানে হোয়েলস অথবা মার্কেট মেকার যারা আছে ওরাও কিন্তু জানে যে যা প্রফিট করার এইবারের বুলরান থেকেই করে নিতে হবে, কারণ পরবর্তীতে তারা হয়তোবা এই ধরনের সুযোগ নাও পাইতে পারে। কারণ বড় বড় কান্ট্রি যদি লিগালি বিটকয়েন অথবা ক্রিপ্টোকারেন্সি এগুলোর মধ্যে ইনভলভ হয়ে যায়, তখন কিন্তু এই জিনিসটার কন্ট্রোল পুরোপুরি তাদের হাতে চলে যাবে। তখন এই যে ম্যানিপুলেট করতেছে অথবা যার মনে যাচ্ছে বিটকয়েনের প্রাইসকে উপরে নিয়ে যাচ্ছে নিচে নিয়ে আসতেছে, এটা কিন্তু সম্ভব না। কারণ এখন যে কেউই চাইলে কিন্তু গোল্ডের প্রাইসকে $500 অথবা $100 দিকে নামাইতে পারবে না, কারণ এইটার মধ্যে গভর্নমেন্ট অলরেডি ইনভলভ হয়ে গেছে এবং তারা কিন্তু বিভিন্ন ল অথবা রেগুলেশনের মাধ্যমে এই গোল্ডের প্রাইসটাকে অথবা গোল্ডের মুভমেন্টটাকে নিজেদের কন্ট্রোলের মধ্যে নিয়ে নিচ্ছে। একটা সময় পরে দেখা যাবে যে প্রতিটা কান্ট্রি ব্লকচেইনকে অ্যাডাপ্ট করে নিচ্ছে, আর ব্লকচেইনকে যখন অ্যাডাপ্ট করতে যাবে কোন একটা কান্ট্রি, তখন কিন্তু তাকে মাস্ট বিটকয়েন অথবা ক্রিপ্টোকারেন্সির বৈধতা দিতেই হবে অথবা এই জিনিসটাকে সাপোর্ট করাই লাগবে। আবার আমরা যদি সিবিডিসির কথা বলি, যেটা হইতেছে আপনার সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, যেটা কাইন্ড অফ ইউএসডিটি অথবা ইউএসডিসির মতোই থাকবে, বাট প্রতিটা দেশের আলাদা আলাদা ক্রিপ্টোকারেন্সি থাকবে। যেমন বাংলাদেশ ব্যাংক কোন একটা স্টেবল ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করতে পারে, আবার ইউএসএ সরকারও লঞ্চ করতে পারে, ইন্ডিয়ান সরকারও লঞ্চ করতে পারে, এরকম স্টেবল কয়েন কিন্তু নিয়ে আসার চান্স আছে। সো এইভাবে যখন সবাই আস্তে আস্তে করে ক্রিপ্টোর মধ্যে ঢুকে পড়বে, তখন কিন্তু এই জিনিসটার উপরে অনেক বেশি রেগুলেশন বাড়বে। কেউ যদি কোন একটা কয়েন অথবা কোন একটা ক্রিপ্টো উল্টাপাল্টা মুভমেন্টের মাধ্যমে ম্যানিপুলেট করতে চায়, তখন কিন্তু তার এগেইনস্টে কোনো ধরনের কোনো মামলাও হইতে পারে। বাট এখন কিন্তু ওই ধরনের কোনো রেস্ট্রিকশন নাই। আপনি চাইলে একটা মিম কয়েন ক্রিয়েট করে যে কোনো সময় রাখপুল করতে পারতেছেন। আবার যদি কোনো কয়েনের ভলিউম অথবা মার্কেট ক্যাপ কম থাকে, তাহলে বড় একটা অ্যামাউন্টের ইনফ্লো হইলেই কিন্তু ওই কয়েনের প্রাইস হিউজ পাম্প করতেছে না ড্রপ করতেছে। সো যদি আপনার মাথার মধ্যে একটু বুদ্ধি থাকে, তাহলে আপনি এই জিনিসগুলো লজিক্যালি বুঝতে পারবেন। কারণ আপনারা তো এখানে একদম লাইভ দেখলেন, একদম প্রথম থেকে এই পর্যন্ত বিটকয়েনের মধ্যে যতবারই বুল র্যালি স্টার্ট হয়েছে, ততবারই কিন্তু আস্তে আস্তে এই পার্সেন্টেজটা কমতেই আছে। এরপরে আপনারা বিটকয়েনের ইটিএফ এর কথা তো সবাই শুনছেন, আর এই বিটকয়েনের ইটিএফ কিন্তু 2024-25 সালের মধ্যেই আসছে। এর আগে কিন্তু বিটকয়েনের ইটিএফ ছিল না। আর বিটকয়েনের ইটিএফ হচ্ছে এমন একটা জিনিস, যদি আজকে বিটকয়েনের প্রাইস $20,000 অথবা $10,000 পর্যন্ত ড্রপ করে, তাহলে ইটিএফরা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। কারণ তারা বিলিয়ন অ্যামাউন্টের ডলার হোল্ড করতেছে বিটকয়েনে, যার ফলে কেউ চাইলেও কোনো জীবনে এখন বিটকয়েনের প্রাইসকে $10,000 অথবা $5,000 পর্যন্ত নামাইতে পারবে না, কারণ তারা এটা হইতে দিবে না। কিন্তু এই জিনিসটা সম্ভব ছিল যখন 2013, 14, 15, 16, 17, 18, 19 সাল ছিল। ওই সময় কিন্তু এই ধরনের কোনো রেগুলেশন ছিল না, এই ধরনের কোনো বড় বড় কোম্পানি ছিল না যারা বিটকয়েনকে বিজনেস পারপাসে হোল্ড করতেছে। বাট বর্তমানে ব্ল্যাক রক বলেন অথবা এরকম যত যত ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি আছে, সবাই কিন্তু গ্র্যাজুয়ালি ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসতেছে। সো তারা যেই প্রাইস গুলাতে বিটকয়েন বাই করছিল, ওই প্রাইস গুলা নিচে নামাইতে হইলে কিন্তু বিটকয়েনকে অনেক স্ট্রাগল করতে হবে, অথবা ক্রিপ্টো মার্কেটে বিটকয়েন রিলেটেড অনেক বড় নেগেটিভ নিউজ আসতে হবে। ফর এক্সাম্পল, যদি বিটকয়েনের ক্রিয়েটর সাতোশি নাকামোতো বিটকয়েন সেল করে দেয়, তখন কি এরকম কোন একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পারি। এরপরে এটাও তো শুনছেন যে ইথিরিয়ামেরও কিন্তু ইটিএফ অলরেডি মার্কেটের মধ্যে চলে আসছে। এরপরে হয়তো বা সোলানার আসতে পারে, এরপরে বিএনবিরও আসতে পারে, এক্সআরপির আসতে পারে। এইভাবে আস্তে আস্তে করে কিন্তু ভালো ভালো কয়েনের উপরে ইটিএফ চলে আসতেছে। আর ইটিএফ আসা মানে বুঝতে পারতেছেন, তা ইনিশিয়াল কন্ট্রোল কিন্তু আমরা দেখতে পারবো, কারণ ওই যে বললাম তাদের কিন্তু বিলিয়ন ডলারের বিটকয়েন ইথিরিয়াম এইগুলো হোল্ড করা থাকে। সো ওরা যে প্রাইসে কিনছে, ওই প্রাইসের নিচে কিন্তু ওরা চাইবে না কখনোই প্রাইসটা নামাইতে, তাহলে কিন্তু ওদেরই লস হবে। সো এই ইথিরিয়ামের ইটিএফ আসার ফলে কিন্তু আমরা ইথিরিয়ামের মধ্যে আগে যে রকমের পাম্প অথবা মুভমেন্ট দেখতে পারতাম, এখন কিন্তু ওই রকমের মুভমেন্ট দেখা একটু টাফ হয়ে যাবে। এখন বলতে এই বুলরানে হয়তো আমরা ভালো মুভমেন্ট দেখতে পারবো, বাট পরবর্তী বুলরান গুলাতে কিন্তু অনেক টাফ হয়ে যাবে এরকম ধরনের মুভমেন্ট দেখা। এরপরে এখানে দেখতে পারতেছেন যে বিটকয়েনের রিজার্ভ ক্রিয়েট করছে বিভিন্ন ধরনের পাবলিক কোম্পানি। এর পাশাপাশি আমেরিকাও কিন্তু প্ল্যানিং করতেছে বিটকয়েন, এক্সআরপি, সোলানা এই ধরনের যেগুলো পাওয়ারফুল কয়েন আছে, এইগুলা নিয়ে রিজার্ভ ক্রিয়েট করা, যাতে তারা যদি ইউএস ডলার রিলেটেড কোন একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়ে, তাহলে ওই সময় যাতে এই ধরনের রিজার্ভ থেকে তারা ব্যাকআপ নিয়ে আসতে পারে। সো বুঝতে পারতেছেন যে এটা কত বড় একটা মুভমেন্ট। আর এইখানেও কিন্তু সেম জিনিসটাই ঘটবে। যদি আমেরিকা আজকে বিটকয়েন অথবা ইথিরিয়াম বাই করে, তাহলে ওরা যে প্রাইসে বাই করবে, ওই প্রাইসের নিচে বিটকয়েন না যাক, এইটা ওরা তাদের বেস্ট দিয়ে ট্রাই করবে। সো বুঝতে পারতেছেন, তখন মানুষ চাইলেও কিন্তু মার্কেটের মধ্যে ভলাটিলিটি নিয়ে আসতে পারবে না। আর মানুষ এইটা কেন বলে যে ক্রিপ্টো মার্কেট থেকে অনেক বেশি প্রফিট করা যায়, অথবা বর্তমানে যতগুলো মার্কেট আছে, ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন, স্টক বলেন, সব থেকে কিন্তু ক্রিপ্টো মার্কেটে বেশি প্রফিট করা যায়। এর কারণটা হচ্ছে ক্রিপ্টো মার্কেট কোন একটা কোম্পানি অথবা কোনো সরকার দ্বারা রেগুলেটেড না, অথবা এখানে আমরা অনেক বড় বড় মুভমেন্ট স্পাইক দেখতে পারি অথবা ভলাটিলিটি দেখতে পারি, যেটা কিন্তু আমরা স্টক মার্কেট অথবা ফরেক্স মার্কেটের মধ্যে দেখতে পারি না। যদিও ফরেক্স মার্কেটে তাও দেখা যায়, বাট স্টক মার্কেটে তো কোনোভাবেই দেখা যায় না। ওটা কাইন্ড অফ স্টেবল কয়েনের মধ্যে মুভমেন্ট দেয় যদি আমরা ক্রিপ্টো মার্কেটের সাথে কম্পেয়ার করি। এরপরে এই নিউজটা তো আপনারা অনেকেই জানেন যে ভুটানে কিন্তু অফিসিয়ালি বিটকয়েন মাইনিং করা হয়। এইটা জাস্ট কোন একটা কোম্পানি করতেছে এমন না, ভুটান সরকার কিন্তু নিজে বিটকয়েন মাইনিং করতেছে। এবং এইখানে দেখতে পারতেছেন তাদের বর্তমানে বিটকয়েনের রিজার্ভে 13,000 বিটকয়েন হিট করে ফেলছে অলরেডি। আর এই ভুটান কিন্তু অনেক ফাইন্যান্সিয়ালি স্ট্রং একটা কান্ট্রি না, তারা কিন্তু প্রতিদিনই স্ট্রাগল করতেছে তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো করার জন্য। আমাদের থেকে যদিও ভালো, বাট অন্যান্য কান্ট্রি থেকে কিন্তু খারাপ। সো তারা কিন্তু এই বিটকয়েন মাইনিং করার মাধ্যমে তাদের যে একটা
ফাইন্যান্সিয়াল কন্ডিশন আছে এটা কিন্তু ইমপ্রুভ করতেছে, কারণ এই বিটকয়েন মাইনিং করার জন্য যে পরিমাণ ইলেকট্রিসিটি লাগে এটা কিন্তু তারা এক্সট্রা হিসেবে কোনো জায়গা থেকে দিচ্ছে না, অথবা তারা নিজেদের ব্যবহার করার জন্য যে ইলেকট্রিসিটি উৎপাদন করতো সেইখান থেকে যে ইউজ করতেছে এমন না। তাদের ওখানে পানির স্রোত এত বেশি থাকে, অথবা আমরা বলতে পারি ঝর্ণা এই টাইপের কিছু আছে যেখান থেকে কিন্তু প্রতি বছর পানি জাস্ট অমনিতে পড়ে যায়। সো ওরা কি করছে, পানির সেই প্রেসারকে ইলেকট্রিসিটির মাধ্যমে কনভার্ট করে ওই ইলেকট্রিসিটি ইউজ করে ওরা আবার বিটকয়েন মাইনিং করতেছে। খুব স্মার্ট একটা মুভ, এবং এইটার মাধ্যমে ওরা কিন্তু ভালো পরিমাণে বিটকয়েন মাইনিং করতেছে, এবং বিটকয়েন যেহেতু মাইনিং করতেছে অবভিয়াসলি তারা কিন্তু প্রফিটও জেনারেট করতেছে। সো ভুটানের মতো একটা কান্ট্রি যখন এই কাজটা করবে, তখন অন্য যে দেশগুলো আছে তারাও যদি এভাবে ইলেকট্রিসিটি উৎপাদন করতে পারে, তখন তারাও মনে করবে যে ঠিক আছে বিটকয়েন যেহেতু মাইনিং করা যাচ্ছে বর্তমানে, একটা সময় পরে গিয়ে কিন্তু বিটকয়েনের আর মাইনিং করা সম্ভব হবে না। সো এখন যারা এই সুযোগগুলো কাজে লাগাচ্ছে তারাই কিন্তু বর্তমানে প্রফিটটা বের করে নিয়ে আসতেছে। সো অন্য যেসব কান্ট্রি আছে এরকম, তারাও কিন্তু এই জিনিসটা ফলো করতে পারে। এর পাশাপাশি আপনারা হয়তোবা শুনছেন আমাদের একদম পাশের কান্ট্রি পাকিস্তান, সেইখানেও কিন্তু অলরেডি ক্রিপ্টো কাউন্সিল ক্রিয়েট করা হয়ে গেছে, যেখানে সিজেট নিজে আসছিল, সবকিছু একদম সাইন টাইন করে সে কিন্তু ওখানে অ্যাম্বাসেডর। মানে বুঝতে পারতেছেন যে কত এক্সট্রিম লেভেলে জিনিসটা চলে গেছে। বাট আমরা যদি বাংলাদেশের কথা বলি, তাহলে বর্তমানে বাংলাদেশে এইটার অবস্থা খুবই খারাপ। এটাকে সরকার এত নেগেটিভ ভাবে চাপায় রাখছে যে মানুষ এটা সম্পর্কে জানেই না, আর যারা একটু জানে তারা এই জিনিসটার নাম শুনলে মনে করে হয়তো বা স্ক্যাম। সো যাই হোক, আপনাদেরকে আমি যেটা বোঝাচ্ছি বেসিক্যালি যে এইভাবে আস্তে আস্তে এইসব কান্ট্রি যখন ইনভলভ হয়ে যাবে, তখন কিন্তু সবাই মিলে হয়তোবা একটা সংগঠন ক্রিয়েট করতে পারে বিটকয়েনের এগেইনস্টে, যে প্রতিটা দেশ হয়তোবা এরকম কিছু করে দিল, যদি তুমি বিটকয়েন বাই করে ওখানে ট্রেড করতে চাও তাহলে তোমার অফিসিয়ালি কোন একটা ডকুমেন্টস থাকা লাগবে, সেই ডকুমেন্টস দিয়ে তুমি ক্রিপ্টোর মধ্যে ট্রেড করতে পারবা, এবং সেখান থেকে যে প্রফিট আসে ওটার উপরে ভ্যাট ট্যাক্স অ্যাড করতে পারে। সো এইভাবে করে কিন্তু আস্তে আস্তে অ্যাডাপ্ট করতে পারে। এখন এইভাবে যদি বিভিন্ন কান্ট্রি এখানে ঢুকে যায়, তাহলে তো অবভিয়াসলি তারা বিটকয়েন বাই করে রাখবে। এই কান্ট্রিগুলা কখনোই চাবে না তাদের রিজার্ভের মধ্যে যে বিটকয়েন বাই করে রাখছে, অথবা যে প্রাইসে বিটকয়েন বাই করে রাখছে, বিটকয়েনের প্রাইস কোনো কারণে ওই লেভেলের নিচে চলে যাক। আর এই জিনিসগুলোর কারণে, অর্থাৎ বিটকয়েনের প্রাইস হঠাৎ করে ডাম্প করার ফলে কোনো একটা দেশ যাতে ক্ষতির সম্মুখীন না হয়, এই জিনিসগুলোর দিকে খেয়াল রেখে হয়তোবা বিটকয়েনের মধ্যে কিন্তু আরো বড় রেগুলেশন আসতে পারে। আর বিটকয়েন অথবা ক্রিপ্টোর মধ্যে যদি এই ধরনের কোনো রেগুলেশন আসে, তাহলে দেখতে পারবেন মানুষ ক্রিপ্টোর প্রতি ইন্টারেস্ট হারাই ফেলতেছে, অথবা আগে মানুষ যেভাবে ক্রিপ্টো থেকে প্রফিট করতে পারতো, ওরাও কিন্তু আর এই সেক্টর সম্পর্কে অতটা ইন্টারেস্ট শো করবে না। সো আলটিমেটলি দেখা যাবে এই যে স্টক মার্কেট বলেন, গোল্ড বলেন, এইগুলা প্রাইস যেভাবে একটা লিমিটেড মুভমেন্ট দিচ্ছে, ওই রকম লিমিটেড মুভমেন্ট কিন্তু আমরা এখানেও দেখতে পারবো। সো যদিও এই ভিডিওতে আমি একটু বক বেশি করছি, বাট এতটুকু আমি জানি আপনাদেরকে আমি যে জিনিসগুলোর কথা বলছি এইগুলো 100% লজিক্যাল কথাবার্তা, এবং এই জিনিসগুলো সামনে হবে। সো আপনি যদি মনোযোগ সহকারে জিনিসগুলো শুনেন, তাহলে লজিক্যালি আপনি নিজেও বুঝতে পারবেন যে এইবারের বুলডানটা আদৌ ক্রিপ্টো মার্কেটের জন্য শেষ বুলডান কিনা। এখন যদি আপনারা কোশ্চেন করেন যে ভাই আপনি যতগুলো কথা বললেন, এখন তো শুনে ভয় লাগতেছে যে বুলডান কি আদৌ আসবে নাকি আসবে না। সো দেখেন, আমি যেগুলা কথাবার্তা বললাম সবগুলা কিন্তু ফিউচারের কথা চিন্তা করেই বলছি, এমন না যে এটা কালকেই হইতেছে, বাট এটা আস্তে আস্তে হবে। সো এইবারের বুলডানটা ইনশাল্লাহ আসবে, কারণ এইবারের বুলডানটা যদি না আসে, তাহলে হোয়েলস অথবা মার্কেট মেকার যারা আছে তারা কিন্তু প্রফিট করতে পারবে না। তারা কিন্তু স্টিল প্রফিটে আছে, কারণ হোয়েলস অথবা মার্কেট মেকাররা ইথেরিয়ামকে বাই করছে $1300-1500 দিকে, আর বর্তমানে একটা ইথেরিয়ামের প্রাইস কিন্তু $4500। সো ওরা কিন্তু স্টিল প্রফিটে আছে, বাট ওদের যে পরিমাণে এক্সপেকটেশন অথবা ওরা যে লেভেলের প্রফিট করতে চায় ওইটা কিন্তু এখনো পর্যন্ত করতে পারেনি। আর ওইটা ওরা তখনই করবে যখন আপনি মার্কেট থেকে বের হয়ে যাব। আর এই কারণেই কিন্তু ওরা আমাদেরকে বারবার পেইন দিচ্ছে, মানে একটু উপরে নিয়ে যায় এরপরে আবারও নিচের দিকে নিয়ে আসে, যাতে আমরা ওখান থেকে বিরক্ত হয়ে বের হয়ে যাই। কারণ ওরা এটা খুব ভালো করে বুঝে ফেলছে, ওদের যা প্রফিট করার এইবারের বুলডানের মধ্যে থেকেই করে নিতে হবে, পরবর্তীতে ওরা হয়তোবা এই রকমের চান্স পাবে না। আর এই জন্য আপনাদেরকে আমি বলবো, যতই পেইন দিক না কেন, যতই আমাদের একটু কষ্ট হোক না কেন, যদি আপনি স্পটের মধ্যে ট্রেড করেন তাহলে আপনি আরামসে ট্রেডগুলো হোল্ড করেন। আমি এতটুকু আশাবাদী, যদি আপনার কয়েনগুলো ভালো হাই পটেনশিয়াল কয়েন হয়, অর্থাৎ আপনি যদি কোনো উল্টাপাল্টা কয়েন বাই করে না ফেলেন, তাহলে ইনশাল্লাহ ওই কয়েনগুলো রিকভার হবে এবং একটা সময় গিয়ে আপনি কিন্তু ইনশাল্লাহ প্রফিটেও যাবেন। বাট তার আগেই যদি আপনি ফোমোতে পড়ে অথবা প্যানিকড হয়ে সেল করে দেন অথবা হাই প্রাইসে বাই করে থাকেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি ট্র্যাপের মধ্যেও পড়তে পারেন। সো এই কারণে লাস্টলি একটা কথাই বলবো, অধৈর্য কেউ হইয়েন না, অথবা অধৈর্য হয়ে এই মার্কেট থেকে এত আগেই কেউ বের হয়ে যায়েন না। কারণ আপনারা তো দেখলেন যে আপনি যদি এইবার কোনো কারণে সুযোগ মিস করে ফেলেন অথবা এই বুলডানটা কোনো কারণে মিস করেন, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে যে বুলডান পাবেন ওই বুলডানে এই রকমের কোনো এক্সপেকটেশন কিন্তু রাখা যাবে না। সো যারা আগের থেকে কয়েনগুলো বাই করে রাখছেন, আমি জানি আপনারা অনেক লসে আছেন, বাট আমি বলবো একটু ধৈর্য রাখতে পারেন, কারণ মার্কেট যখন রিকভার করে স্টার্ট করবে অথবা আসল যখন বুলডানটা স্টার্ট হয়ে যাবে, তখন দেখতে পারবেন যে ওই লসগুলো আবার খুব দ্রুত ইনশাল্লাহ রিকভার হয়ে যাবে। আর যারা এখন আমার মতো বসে আছেন কয়েন বাই করেন নাই, তারা তো দেখতে পাচ্ছেন যে মার্কেটের নিচের দিকে মুভমেন্ট আসছে অথবা মার্কেটের স্ট্রাকচার কিন্তু শিফট হইতেছে। আর এইভাবে যদি বিটকয়েনের প্রাইস নিচের দিকে নামতে থাকে, তাহলে কিন্তু আমরা এগেইন বিটকয়েনের প্রাইসকে $1,12,000 অথবা $1,10,000 দিকেও দেখতে পারি। সো এই কারণে আমি বলবো, যদি আপনি ডিসিএ করে কয়েন বাই করার প্ল্যানিং করেন, তাহলে বর্তমানে যেহেতু বিটকয়েনের প্রাইস $1,17,000 দিকে আছে, সো
যদি কোনো কারণে দেখেন যে বিটকয়েনের প্রাইস $1,15,000 আশেপাশে চলে আসছে এবং বিটকয়েনের ডোমিনেন্স উপরের দিকে যাওয়া স্টার্ট করছে, তাহলে কিন্তু আপনি ইনিশিয়ালি আপনার ফুল ব্যালেন্সের একটা % ইউজ করে কয়েনগুলো বাই করতে পারেন। এরপরে অবভিয়াসলি ওয়েট করবেন, যদি মার্কেট আরো নিচের দিকে যায় তখন কিন্তু আপনি আবারও ডিসিএ করতে পারেন। বাট যেভাবেই হোক এই বুলডানটা কিন্তু ইউটিলাইজ করতেই হবে, না হলে গিয়ে দেখবেন এই বুলডান শেষ হয়ে আমরা যখন বেয়ার মার্কেটের মধ্যে ঢুকে যাব তখন কিন্তু আপনি শুধু আফসোসই করে যাচ্ছেন। সো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। যদিও এই ভিডিওতে ওই রকম কোনো কিছু আপনাদেরকে আমি অ্যানালাইসিস করে দেখাইনি অথবা ওইরকম বুঝাই নেই, বাট যে কথাগুলো বলছি এই কথাগুলোও কিন্তু কোনো অংশে কম না। আপনি যদি এই কথাগুলোর মর্ম বুঝতে পারেন তাহলে আপনি এই জিনিসটাও বুঝতে পারবেন যে ক্রিপ্টো মার্কেটে ইনশাআল্লাহ বুলডান আসবে, আর এই বুলডানটা আমরা যেভাবে হোক কাজে লাগাবো যাতে আমাদের পরবর্তীতে আফসোস করতে না হয়। সো এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হইলেও ইনফরমেটিভ মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে কুইক অ্যান্ড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।